হাসির সিনেমা বা হাসির নাটক অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়। বাঁচার অর্থনীতিটা বুঝেছি। এই যে তোমাদের পেমেন্ট স্ট্রাকচার আর ছবিতে দেখতে আমার ভালো লাগছে মানেই আমি অভিনয়টা পারি। এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার, আমি সৌমত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন, যাকে দেখে জিদ্দা ওই ডায়লগটা যেটা সবথেকে এখন বেশ প্রচার পেয়েছে, বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়। তো শ্যামলদা রয়েছে, শ্যামলদার দীর্ঘদিনের অভিজ্ঞতা। তো আজকে সব কিছু নিয়ে কথা হবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শ্যামলদা, মানে তুমি তো প্রায় তোমার বহু বছরের একটা থিয়েটার প্র্যাকটিস রয়েছে। আমার মনে হয়, খুব যদি আমি ভুল না করি, হাড়বাটে তোমার আমি দেখেছিলাম সুমনদার ছবি, লালদা যিনি জেনারেল পরিচালক। আমার 50 বছরের থিয়েটারের অভিজ্ঞতা, 50+ এইটুকু বলতে পারি। ফিল্ম সেই অর্থে হারবার্ট আমার শুরু। সেই 2006-07 ওরকম। বোধ হয় আমার ঠিক, আমি নিজের ওই ইতিহাস রাখার আমার কোনো দায় নেই। তোমরা যদি করো, ইচ্ছে হয়, যদি কোনো কাজ করি, মানুষ যদি মনে করে যে লোকটার ডকুমেন্টসগুলো রাখা দরকার, তাহলে মানুষ ঠিক করবে। আমি নিজে এইসব ইতিহাস রেখে দিই না। এটার প্রতি অনীহা কেন? মানে ইতিহাস তো হারিয়ে তো যায় না, এখন তো এত ডেটা, এত কিছু। আমি নিজে কখনোই মনে করি না যে আমি এমন কিছু করেছি যে আমার কাজগুলোকে ওরকম রেকর্ড করে রাখতে হবে। যদি কাজ থাকে, কাজের মধ্যেই থেকে যাবে। এজন্য আমি ওই সেই অর্থে যে খুব এগুলো বললে, প্রচার করলে প্রচুর হয়তো আমার ওই স্টক অনেক কিছু, কিন্তু সেগুলো আমি চাইছি না না, বলুন না। আমি এই মুহূর্তে যে কাজটা করছি তার কেমন এফেক্ট, সেটা মানুষ কেমন রিসিভ করছে, মানুষ আমাকে এখনও গ্রহণ করছে কিনা, সেইটাই বড় কথা বলেই মনে করি। না, অনেকে তো জানতে চায়, মানে পুরোটাই জানতে চায় যে সেটা রোগ। তাদের গরজ। হ্যাঁ, মানে সেই কারণে আমি প্রশ্নটা রাখলাম, মানে শুরু থেকে শুরু করলাম যাতে যাকে বলে। বাট এটা তো আপনি মানবেন যে আপনার বল্লভপুরের রূপকথা মতোটা বেশ জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, সেটা জনপ্রিয় হয়েছে, এটা তো বটেই। তার আগে গুমনামিতে মিস্টার মুখার্জির চরিত্রটাও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল, কিন্তু গুমনামি তো আমজনতার ছবি হয়নি। যেরকমভাবে বল্লভপুরের রূপকথা মানুষ তো হাসতে ভালোবাসে, হাসির সিনেমা বা হাসির নাটক অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়। আমার ধারণা বুমেরাংও তাই হবে। মানে হয়েওছে তাই, মানে এটা হাসির ছবি। শুনছি, যা যা খবর পাচ্ছি, যে বুমেরাংও অনেক মানুষের কাছে পৌঁছচ্ছে এই কদিনের মাত্র। তো আমরা আশা করব যে খুব ভালো, আরও ভালো এর রেজাল্ট পাওয়া যাবে। বাট স্যার, মানে সিনেমায় আপনি কি অনেকটা দেরিতে মানে স্টার্ট করলেন, নাকি না আপনার কোনো ইচ্ছে ছিল যে না? না না না, তা ওই রকমভাবে কোনো বলা ঠিক না। পরে দেরিতে আরম্ভ করলাম কি না, আসলে আমি একটা চাকরি করতাম। ওই চাকরি নিশ্চিন্ত, ব্যাংকের চাকরি। ব্যাংকের চাকরি নিশ্চিন্ত রোজগার ছেড়ে আমি এই অনিশ্চিত একটা জগতের মধ্যে ঝাঁপাইনি। আর কোভিডের সময়তে মনে হয়েছে বোধহয় আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। চাকরি আপনি কন্টিনিউ রেখেছেন? কন্টিনিউ করেছি। চাকরি রিটায়ারমেন্টের পরে আমার কাজের সংখ্যাটা বেড়েছে। আচ্ছা, তখন সেই কারণে যেহেতু সময়টা দিতে পারতেন না বলে হয়তো। চাকরি করে এতটা করা যায় না, তাও একটা মেগা সিরিয়াল করে মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, খালি ওয়ান লাইনার এলেই বলতাম যে ওরে ভাই এবার মার চরিত্রটাকে। বাট এতে তো স্যার আপনার মানে অ্যাক্টিং কেরিয়ার কি অনেকটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়? না না, আদৌ নয়, আদৌ নয়। মানে আরও অনেক চরিত্রে আপনাকে পাওয়া যেত। কারণ পরপর যে ছবিগুলোতে আপনি আমার 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 চেহারা কখনোই নায়কোচিত নয়। আমার হাইট, আমার চেস্ট, আর এইসব ছোটোখাটো চেহারা নিয়ে আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে হিরো হওয়া বা সেই অর্থে সুপার মানে রোজগারের একটা নির্দিষ্ট জায়গা আমার মতো স্ট্যাচারে করাটা খুব খুব শক্ত। খুবই কিঞ্চিত কদাচিৎ কেউ কেউ করেছেন, তাদেরও জীবন জীবিকা খুবই অনিশ্চিত ছিল। আমি বলতে পারো তুমি যে ওই চেহারা নিয়ে রবি ঘোষ কী করে
অমন জায়গায় পৌঁছেছিলেন, কিন্তু সত্যি অর্থেই ভাগ্যের ব্যাপার, মানে রোগের যে অর্থে আপনি যেটা বলতে আর চাইছেন। উনি যাদের হাতে পড়েছেন সেটাও তো কপাল। সেটা এইসব ভেবে অত রিস্ক আর নিইনি। অনেক সুযোগ এসছে, অনেকে বলেছে যে চাকরিটা এবার ছাড়ো। তা আমার মনে হয়েছে যে না, এই গুখড়ি কামটা করাটা ঠিক হবে না। বাট অনেকে তো স্যার, মানে এটা তো মানে এই যে দু নৌকায় চলা, মানে আপনি একদিকে থিয়েটার করছেন আবার একদিকে চাকরি করছেন, এটা একটা কখনো মনে হয়নি যে আমার চাকরিটা ছেড়ে আমি অভিনয়ের দিকে আরেকটু মন দিই? যদিও অনিশ্চিত জীবন, বাট না, অনেকের তো না, একটা ভেতর না, থেকে ইয়ে না, হয় না। না, না, তা মনে হয়নি। কারণ আমি কোথাও বাঁচার অর্থনীতিটা বুঝেছি। আচ্ছা, বেঁচে থাকতে যে অর্থনীতি প্রয়োজন তোমাদের পরের জেনারেশন নিশ্চয়ই বুঝতে পারছো। আমরাও ভালো বুঝতে পারছি। বুঝতে পারছো তো যে একটা স্থায়ী রোজগার কতটা দরকারি। কত বড় বড় ভালো ভালো অভিনেতা কেন নিয়মিত ওই যেটাকে সোপ অপেরা বলা হয়, মেগা সিরিয়াল, তাতে তো সেখানে তো খুব বেশি অভিনয় কলাকুশলীর প্রয়োজন হয় না। এইটা ওখানে কিছু কিছু স্কিল থাকে, সেটাতেই উতরে যাওয়া যায়। যাদের নিয়মিত রোজগার আছে, তাও এমন অনেক কিছু করতে হয়, এমন অনেককে মাঝে মধ্যেই ফোন করতে হয় অনেকের ক্ষেত্রে। মানে একটা পিরিয়ড একটা মেনটেন করা। এইটা আর সরকারি চাকরি নিরাপদ জায়গা ছেড়ে, হ্যাঁ, ওই রিস্কটা ওই নিয়ে আরামটা- নিবে তো ভীতু বাঙালি। মধ্যবিত্ত বাঙালি বোধহয় মানে আপনাকেই বলা যেতে পারে। একদম ভীতু কিছু মনে ভীতু করবেন না? বাঙালি, না না, একদম তাই। মধ্যবিত্ত ভীতু বাঙালি যে কোনো রকম অনিশ্চয়তার মধ্যে যায়নি। আমার যতদূর ধারণা, খরাজ মুখোপাধ্যায় তিনি নিজের চাকরি ছেড়েছেন। এবং অনির্বাণ চক্রবর্তী, যিনি এখন একেন করে খুব জনপ্রিয় হয়েছেন, তিনিও চাকরি ছেড়েছেন। মানে তিনি একসময় হ্যাঁ। অধ্যাপনা করতেন। এবং এরকমই অনির্বাণের সঙ্গে কথা প্রসঙ্গে জেনেছি যে অনির্বাণ তো আইটি সেক্টরের ছেলে। অনির্বাণের কাছ থেকে জেনেছি যে ওর বাবা বলেছে যে যাচ্ছ ছাড়ছো ছাড়ো, হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনো রকম হেল্প পাবে না। তো লাকিলি ওর কঠিন। কপাল ভালো। আর ও বোধহয় আর একটা, ও নিজেরটা নিজে বুঝে নিচ্ছে, আর একজনকে সঙ্গে নেয়নি জীবনে এখনও অবধি। হ্যাঁ, তাহলে কি আপনি বলতে চাইছেন যাদের এরকম অবস্থা তাদের এসব বিয়ে টিয়ে না করাই উচিত? মানে চাকরি বাকরি ছেড়ে যখন অভিনয়তে আসছে। অনেক ঝুঁকি, ভেবেচিন্তেই আসা উচিত। অনেক ঝুঁকি, সেই ঝুঁকিটা নেবার মতো হ্যাঁ, কাঁধে জোর থাকা চাই। সেটা কি বাংলা ছবির মার্কেটটা ছোট বলে? অবশ্যই। মানে এটা বলিউড ফলিউড হলে হয়তো আপনি নিতেন না। আমাদের এখানে যে পয়সা কড়ি পাওয়া যায় না, মুম্বাইয়ের বন্ধুবান্ধবরা হাসে। আমি থিয়েটার করতে মুম্বাইয়ে যাই, তাদের সঙ্গে যখন কথাবার্তা হয়, তারা বলে এইটা তোমাদের পেমেন্ট স্ট্রাকচার। মানে তারা হাসতে হাসতে মরে যায়। তো সেইটা ওদের, যদিও ওদের লাইফস্টাইলে খরচা অনেক বেশি। হ্যাঁ, কলকাতায় এখনও রাত্রে 20 টাকায় ডিনার করতে পারে প্রচুর ছেলেপিলে আছে, যারা টালিগঞ্জে 20 টাকায় ডিনার, সিরিয়াল, হ্যাঁ, রুটি তরকারি। তরকারি হ্যাঁ, বুঝতে 20 টাকায় রুটি তরকারি খেয়ে 1000-1500 টাকায় পেইং গেস্টে থেকে তারা টালিগঞ্জ পাড়ায় লড়াই করছে। এখন তো মনে হয় আরও অবস্থা খারাপ, কারণ এখনকার দিনে আমাদের চাকরি বাকরির একটা বিরাট অনটন। আর সবাই ভাবছে না, একটাও মজার ব্যাপার, যদিও সেটার ক্ষেত্রে আমি বলবো যে তারা ভাবে যে ওখানে চলে গেলাম, আমায় দেখতে শুনতে ভালো, আমার গলাটা ভালো। আমার পাড়ায় ফাংশানেতে আমি যখন অ্যানাউন্স করছিলাম তখন বলছিল, বাবা তোকে কি সুন্দর দেখতে লাগছিল, তোর ছবিগুলো কি ভালো। সবাই এখন মোবাইলেতে ছবি তুলে পাঠাচ্ছে নানান জায়গায়, আর ছবিতে দেখতে আমার ভালো লাগছে মানেই আমি অভিনয়টা পারি, এইটা তা নয়। আসলে তো সহজ পথে একটা রোজগারের চেষ্টা। অভিনয়টা খাটতে হবে, শিখতে হবে। আমি আজ 50 বছর থিয়েটারে অভিনয় করার পরে
2-3টে ডিগ্রি থাকা সত্ত্বেও, একটা গোল্ড মেডেল থাকার পরেও, হ্যাঁ, আমাকে তো ভাবতে হয় কি ভাবতে যে হবে? কেমন করে চরিত্র চরিত্রটা করতে হবে, কেমন করে খাটতে হবে, কেমন করে, এরা এসব ভাবে না। মানে শিক্ষা অনেক 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 এরকম, বলছি না সবাই যে তা নয়, কিন্তু অধিকাংশই যেমন একটু দেখতে শুনতে ভালো, আর একটু জিমে যায়, চেহারা, সবাই চেহারা বানাচ্ছে। সেটা হচ্ছে ভাবছে যে চেহারা বানালেই হয়ে যাবে। চেহারা বানালেই ভাবছে যে আমি জিত হয়ে উঠলাম, বা বুম্বাদার মতো চেহারা ধরে রাখতে পারবো। হ্যাঁ, সবাই ভাবে আমি বুম্বাদার মতো চেহারা ধরে রাখতে পারবো, একটু মাসল, একটু অঙ্কুশের মতো, দেবের হ্যাঁ, মতো। দেবের মতো, ওইটা দিয়ে বেঁচে থাকা যাবে না, টিকে থাকা যাবে না। কারণ ওটারও তো একটা মেনটেনেন্সের একটা খরচা আছে, মানে সেটাও তো একটা ব্যাপার রয়েছে। মেনটেনেন্স চেহারাটাকে ধরে রাখতে হবে। ইট ইট পেতেও, ডন বৈঠক করেও প্রচুর ছেলে মেয়ে ভালো করে মাসলস তৈরি করছে, ইট পেতে ডন বৈঠক দিয়ে। আমাদের সময় তো এসব জিম টিম ছিল না রে ভাই, আমাদের কলেজ লাইফে তো জিম ছিল না। শরীর স্বাস্থ্যের জন্য, প্রোটিনের জন্য আমাদের বাড়িতে তো এমনও হয়েছে যে একটু ফ্যান ভাতের সঙ্গে একটুখানি মাখন ঢেলে দিয়ে বলেছে খাওয়া, শরীর স্বাস্থ্য ভালো। ইভেন আমার মনে হয় আগেকার দিনে অভিনেতারা একটু মানে খুব কম বয়সে বয়স্ক হয়ে যেত। মানে আমি দেখেছি উত্তম কুমারও একটা টাইমে মানে 70s একটু পরের দিকে খুব একটু ফ্যাট, একটু বয়স্ক একটা ব্যাপার চলে এটা এসেছে। বাঙালিয়ানা, মানে যেটা এখনকার দিনে হিরোদের মধ্যে কিন্তু এটা দেখতে পাবেন না। মানে ধরে রাখার তারা চেষ্টা করছে, কারণ তাদের ওইটা বেঁচে খেতে হবে, সারভাইভ করতে হবে, ইভেন শরীরটাকে তাদের বিক্রি করতে হবে, কারণ শরীরটার ওপরেই ডিপেন্ড করছে তার মার্কেট, তার প্রতিদিনের কাজ, নেশাও থাকে, কাজের নেশাও থাকে। আচ্ছা, বুমেরাঙে আসি। বুমেরাঙে মনে হয় একটা খুব শক্ত ওই সিনটা ছিল যেখানে রুক্মিণী আপনাকে তুলছে, মানে ওটাই মনে হয় সব থেকে কঠিন সিন নাকি? না, তো টেকনিক্যালি অনেকটা, তবে হ্যাঁ, ওটা আমার শরীরের ওপর একটা চাপ তৈরি করেছে। আমার স্পাইনাল কর্ডের নার্ভ একটা জায়গায় একটু চেপে গেছে, তার জন্য আবার ডাক্তার দেখাতে হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম হারনেসে ওঠা। আর এই চেহারায় হারনেস তো জ্যাকেট পরাতেই ওদের দম বেরিয়ে গেছে, তার জন্য একটা চেহারা লাগে, একটা শোল্ডার এর থাকে, ওই সব হারনেস করতে গেলে চেহারা লাগে। এমনি জিদ্দাকে কেমন দেখলেন? আহা, এত তার জনপ্রিয়তা, সুপারস্টার, সত্যিই সুপারস্টার, দেখে বোঝা যাচ্ছে। আমি সেদিন স্টারে ট্রেলার লঞ্চে গিয়েছিলাম, ওহ কাকে বলে ক্রেজ! তো স্টারে যে ট্রেলার লঞ্চটা, হ্যাঁ হ্যাঁ, তো আমি চমকে গেছি যে আরে বাপ, আমার এই অভিজ্ঞতা ছিল না, জিতের সঙ্গে আমার প্রথম কাজ। তো জিৎ প্রথম দর্শনী বলে যে এই যে শ্যামলদা শ্যামলদা শ্যামলদা, সবাই শ্যামলদা শ্যামলদা করে বেড়াচ্ছে। আমি ভাবছি কখন তার সঙ্গে আমার দেখা হবে। তো এরকম আমার সঙ্গে ওনার প্রথম কনভারসেশন, একদম ডাউন টু আর্থ, ভীষণই পেশাদার, ফ্লোরে সঠিক সময়ে আসেন, কো অ্যাক্টারের সঙ্গে মজা করে, কোঅপারেশন করে কাজ করেন। আমি সৌরভ, রুক্মিণী, না আমি সৌরভ, রুক্মিণী আর ঝুলন, জিৎ, আপনার যে ওয়াইফ, হ্যাঁ, এই আমাদের চারজনের একটা দৃশ্য তো মানে মানে আমরা কী করে শেষ করবো, ডিরেক্টর সৌভিক চুপ করে বসে আছে, বলছি যে মানে আমরা কোন সিনটা মানে বলা যাবে? হ্যাঁ, একটা যে দৃশ্য আছে চারজনের একসঙ্গে, যেখানে বাবা প্রথম ভাবে যে কে নিশানা, ঈশা কে, এটা কে, কোথায় গেল, বৌমা তো থাকার কথা বাড়িতে, বৌমা নেই কেন? ও যেখানে জিদ্দা বলছে যে উনি ইয়েতে গেছেন, শ্বশুর বাড়িতে, এই বাপের বাড়িতে গেছেন। বাপের বাড়িতে গেছেন, ওইটা নিয়ে এরকম। তো সেইখানটায় তো শেষ সংলাপটা আসার আগেই আইদার সৌরভ, না হলে জিৎ, না হলে আমাদের মধ্যে দুজনের মধ্যে কেউ, মানে
এমন একটা ঘটনা ঘটছে যে আমরা পিক করে হেসে ফেলি, মানে না সরি এবার একটু মনোসংযোগ করে চলো 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 এবার ঠিক করবো এবার ঠিক করবো করে আবার শুরু হলো। আবার কিছুক্ষণ পরে গিয়ে দেখা গেল ঠিক শেষ জায়গাটা এসে ভাবলাম যে এবার বোধহয় উতরে গেল, হলো না। একদম শেষ সংলাপে হেসে কুটোকুটি সে মেজে গড়াগড়ি প্রায়। সবাই বসে পড়লাম, বললো ভাই একটু বিশ্রাম দাও, একটু চা কফি খাও, একটু বিশ্রাম দাও। দুটো আমরা একদম পুরো রেস্ট নিয়ে আবার খুব কনসেন্ট্রেট করে শুরু করলাম, কিন্তু যথারীতি গিয়ে ওখানটায় শুরু অনেকগুলো টেক হয়েছিল। ওটা মানে ওই একটা শটে প্রচুর, তার ক্লোজ বা এর সময় তো অত সমস্যা হয়নি, কিন্তু মাস্টার শটটায় প্রচুর সময় গেছে খালি ওই হাসতে হাসতে, মানে এতই আমরা মজা করে করছিলাম যে ওই কাজের চাপটা আমরা মাথায় নিয়ে নিই, চলো এন্টারটেন করো, কাজটাকে এন্টারটেন করো। অভিনেতা জিতকে কেমন দেখলেন? ভালো, আমার সঙ্গে একটা ইমোশনাল দৃশ্য আছে, কি অনায়াসে তার গলা পাল্টে যায়। যেখানে আপনি এসে ওনাকে বলছেন, মানে জিতের ক্যারেক্টারটা, যে তুই কোন পরীক্ষায়, মনে হয় ওই সিনটার কথা বলছেন, একদম। যে তুই কোনো পরীক্ষায় ফেল করিস না। এবং তখন দেখলাম যে আরে বাপ রে বাপ, পাকা অভিনেতা কাকে বলে, একদম জেনুইন অ্যাক্টিং করলেন সঠিকভাবে এবং আমাকে হেল্প করলেন ক্যামেরার পজিশন অনুযায়ী, এটাও এনজয় করেছি। সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। যাই হোক, আজকে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো আপনার কেমন লাগলো? সমস্ত সাবস্ক্রাইব তো অবশ্যই মানুষ করবে, কারণ তারা ভালোভাবে কাজ করছে, মানুষজনকে অনেক খবর পৌঁছে দিচ্ছে। আমি আশা করব, সকলের কাছে অনুরোধ করব, সবাই ভালো থাকবেন, বুমেরাং দেখবেন এবং এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সকলে।